বিগত 15 বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টা। তদন্ত করা হবে প্রতিটি হত্যাকাণ্ড। মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও 2 শিক্ষার্থীর মৃত্যু, সরকারি হিসাবে প্রাণহানি বেড়ে 31। ডিএনএ পরীক্ষায় 5 জনের পরিচয় শনাক্ত। গ্রেপ্তারের 12 ঘন্টার মধ্যে জানাতে হবে পরিবারকে ফৌজদারি কার্যবিধি সংশোধন। আন্দোলন করলেই বরখাস্ত সরকারি কর্মচারী। এবং সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে, মানবতা বিরোধী অপরাধে মামলা চান জ্যেষ্ঠ আইনজীবীরা। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিএনপি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। জুলাই অভ্যুত্থানের আগে বিগত 15 বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা তৈরি এবং প্রতিটি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবার। তাদের দাবির পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন প্রফেসর ইউনূস। এ সময় আবরার হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণেরও অনুরোধ জানান নিহত আবরারের বাবা। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ডিএনএ পরীক্ষায় 5টি মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। চিকিৎসাধীনদের অবস্থা কিছুটা উন্নতির দিকে হলেও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 জনে। ঘটনার পর পাশে দাঁড়িয়েছে চীন ও ভারত সহ আন্তর্জাতিক মহল। মুনতাসির মামুনের সহায়তায় আরও জানাচ্ছেন মাহমুদ হোসেন। মাইলস্টোনের দুর্ঘটনা বদলে দিল অসংখ্য পরিবার। কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া বিমানে অগ্নিদগ্ধ হয়ে নিখোঁজ হয় কয়েকজন শিক্ষার্থী। ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছে 5 জনের পরিচয়। সিআইডি জানায় মোট 11টি নমুনা বিশ্লেষণ করে নিহতদের মধ্যে 5 জন মেয়ে শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন এখনো 42 জন। প্রতিষ্ঠানটির পরিচালক ডাক্তার নাসির উদ্দিন বলেছেন, অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় কয়েকজনকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। আমাদের 13 জন পেশেন্টকে আমরা কেবিনে স্থানান্তর করতে পেরেছি। এটা আমাদের জন্য একটা ভালো খবর এবং তাদের অনেককেই হয়তো আমরা আগামী 2-1 দিনের মধ্যে বাসায় পাঠাতে পারবো। সিঙ্গাপুর, চীন, ভারত সহ বিদেশি চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে চলছে চিকিৎসা। আমার বাচ্চাদের জন্য ভালোর জন্য, সুচিকিৎসার জন্য যে অংশটা আমাদের কাছে, আমাদের বোর্ডের কাছে ভালো মনে হচ্ছে, আমরা তাকেই অ্যাকসেপ্ট করছি। এখানে সিঙ্গাপুর, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, জাপান কাউকেই আমরা আলাদাভাবে দেখছি না। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, আহতদের সহায়তায় চীন থেকে আসছে চিকিৎসক দলের একটি বিশেষ ইউনিট। ভারত থেকেও সহযোগিতায় রয়েছে একটি মেডিকেল টিম। এই ঘটনা ঘটার পরে যে দেশগুলো আমাদেরকে সহায়তা দিতে চেয়েছে, হেল্প করতে চেয়েছে, তাদের মধ্যে ভারত একটি, এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা তথ্য নিয়েছি আমাদের বার্ন ইউনিটের কাছ থেকে তাদের কী প্রয়োজন। তারা যা বলেছেন সেই অনুযায়ী আমরা তাদেরকে জানিয়েছি। তারই প্রেক্ষিতে 2 জন ডাক্তার, 2 জন নার্স এসেছেন, যেটুকু তাদের সেবা দেওয়ার দেবেন। মাইলস্টোন ট্র্যাজেডিতে এখনো থামেনি স্বজনদের কান্না। তবে চিকিৎসকদের নিরলস প্রচেষ্টায় হয়তো অনেকেই সুস্থ হয়ে ফিরে আসবে প্রিয় ক্যাম্পাসে, এমন প্রত্যাশা সবার। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। 2 দাবিদার হওয়ায় মাইলস্টোনের 3য় শ্রেণীর শিক্ষার্থী রাইসা মনির মরদেহ হস্তান্তর করা সম্ভব হয়নি। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ডিএনএ পরীক্ষায়। ওদিকে দুর্ঘটনায় নিহত উমায়ের, বাপ্পি ও আরিয়ান সহ মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হুমায়ুন কবিরের রিপোর্ট। রাইসা মনি 3য় শ্রেণীর শিক্ষার্থী। বিমান বিধ্বস্ত দিন থেকে নিখোঁজ রাইসার খোঁজে ধারে ধারে ঘুরছেন বাবা শাহাবুল হোসেন। আমার বাচ্চারা আমি বিভিন্ন হাসপাতালে, কোনো হাসপাতাল বাদ দিনে সব হাসপাতাল খুঁজছি। হাসপাতালের মর্গে রাখা মরদেহে কানের আকার দেখেই তিনি দাবি করছেন এটি তার মেয়ে। অন্যদিকে স্কুলের নিখোঁজ তালিকাতেও রয়েছে রাইসা মনির নাম। ওর কানটা একটু ব্যতিক্রম, হরিণের মতো একটু ভাঁজ করা। ওরা মই দেখেই চেনছে যেটা আমার মেয়ে। আমার মেয়ে আমি দেখে চিনতে পারছি যে এটা আমার মেয়ে হবে, আমার মেয়ে। ওনারা বললো যে আপনারা ডিএনএ টেস্টের জন্য দিয়ে যান, দিয়ে নিয়ে যেতে পারবেন, তারপরে আমরা করব।
লাস্টে বলছে যে না, ডিএনএ টেস্ট রিপোর্ট ছাড়া আপনার দিতে পারবো না, সর্বনিম্ন 2 দিন, সর্বোচ্চ 5 দিন লাগবে। একটি লাশ, দাবিদার 2 পরিবার। এমন মর্মস্পর্শী ঘটনায় আটকে আছে ছোট্ট এক শিশুর শেষ যাত্রা। এদিকে বিমান বিধ্বস্ত হয়ে উত্তরার তারারটেকের বাসিন্দা একই পরিবারের 3 শিশু মাইলস্টোনের শিক্ষার্থী উমায়ের, বাপ্পি ও আরিয়ানের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নিহতের স্বজনরা। আমার 22 থেকে বলতেছে আমি পেপসি খামু, তো ওদের আমি বললাম আমার ছেলে তুমি দই খাও, আর হুমায়ের বললাম যে তুমি বাবা দই খাও, না আঙ্কেল আমি পেপসি খামু। তো দুইজনে কিনা দিয়ে আইতেছি, আমার ছেলে নিজ হাতে আমার একটু খাওয়াই দিছে ভাই, এটাই ওর হাতে শেষ খাওয়া, ওই সময়টুকু কাটানো ওর সাথে শেষ সময়। সবসময় শিশুদেরকে মনে করি যে তারা আমাদের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, এই পরিবারের ভবিষ্যৎ। এই পরিবার তাদের যে ব্যথা, তাকে সন্তান দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি। এদিকে বিমান দুর্ঘটনায় মাহতাবউদ্দিন ভূঁইয়া নামে 13 বছরের বয়সী এক শিক্ষার্থী জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থা মারা গেছে। এতে 33 জনে উন্নীত হল প্রাণহানি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন পে কমিশন গঠন ও স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না রাখারও সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এটি কার্যকর হলে কাউকে গ্রেপ্তারের 12 ঘন্টার মধ্যে জানাতে হবে স্বজনদের। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ এবং 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা জানানোর সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা। এ বিষয়ে দ্রুত বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আগামীকাল দোয়া পড়া হবে। তার যে সিদ্ধান্তটা নিয়েছি আমরা, সেটা হচ্ছে আপনারা জানেন যে এই মর্মান্তিক বিমান দুর্ঘটনাকালে 2 শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। এক্স্যাক্টলি কি করা হবে সেটা আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নেব। উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত 4টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, এর ফলে স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না। এই ধারাগুলোর মাধ্যমে দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল। সেই ধারাগুলো আজকে বিলুপ্ত করার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এবং সেটা উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয়েছে। ফলে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে হবে। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে কমিশন গঠন করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বেতনের যে অ্যাডজাস্টমেন্ট সেটা এখনো ঠিক মতো হয়নি। সেই জন্য এই গভর্নমেন্ট মনে করেছে যে একটা পে স্কেল হওয়া উচিত এবং এই পে স্কেলটা নেতৃত্ব করবেন ডক্টর জাকির আহমেদ খান। উনি ফরমার ফিনান্স সেক্রেটারি ছিলেন, আর এদের 6 মাস ইনাদের কর্ম সময়। গোপালগঞ্জে নাশকতার বিষয়ে একজন সাবেক বিচারপতির নেতৃত্বে 6 সদস্যের কমিশন গঠন করা হয়েছে বলেও জানান প্রেস সচিব। গত সরকারের সময়ে উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। গত মাসে সরকারি কোনো চাকরিজীবী আন্দোলন করে অন্য সরকারি কর্মচারীর কাজে বাধা দিলে বা কাজ থেকে বিরত রাখলে তাকে চাকরি থেকে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসর দেওয়া যাবে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত সংশোধিত অধ্যাদেশে বলা হয়েছে, সরকারের বৈধ আদেশ অমান্য করাকে সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ হিসেবে গণ্য হবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলেও প্রতিবেদনে জানানো হয়।
ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা রেখে গণমাধ্যম কর্মী নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মী ও বিদেশি পর্যবেক্ষকদের জন্য দুটি আলাদা নীতিমালা জারি করা হয়েছে। বিদেশি পর্যবেক্ষকদের জন্য 30 দিনের সময় দিয়ে আবেদন আহ্বান করবে ইসি। স্থানীয় সরকার নির্বাচনেও প্রযোজ্য হবে নতুন নীতিমালা। আরও জানাচ্ছেন এমআর আসাদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 2 শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিককে ভোটের সংবাদ সংগ্রহের অনুমতি দেয় আউয়াল কমিশন। এর মধ্যে 127 জন পর্যবেক্ষক এবং 59 জন সংবাদকর্মী ছিলেন। 2024-এর নির্বাচনের মতো বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও সে সময় প্রশ্ন উঠেছিল। চলতি মাসের 8 তারিখ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, বিগত 3টি বিতর্কিত নির্বাচনকে বৈধতা দেয়া পর্যবেক্ষকরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুযোগ পাবেন না। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজারভারের কথা বলছি। সেই বিবেচনায় আগামী সংসদ নির্বাচন সামনে রেখে তাদের জন্য নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন। এর শর্ত অনুযায়ী বিদেশিরা নির্ধারিত আবেদনপত্র পূরণ করে ইমেইল বা ফ্যাক্স করে পাঠাতে পারবেন। বাংলাদেশে অবস্থিত দেশগুলোর দূতাবাসের মাধ্যমেও করা যাবে আবেদন। কমিশন বিজ্ঞপ্তি দেওয়ার 30 দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে। নতুন নীতিমালা জারি হওয়ায় 2023 সালের নীতিমালাটি বাতিল হলো। এদিকে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের জন্য জারি করা আলাদা নীতিমালায় ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার ও সাক্ষাৎকার নেয়া এবং গোপন কক্ষের ছবি ধারণে বিধিনিষেধ রয়েছে। ভোট গণনার সময় ছবি নেওয়া গেলেও তা সরাসরি সম্প্রচার করা যাবে না। একসঙ্গে সর্বোচ্চ 2টি মিডিয়া ভোটকক্ষে প্রবেশ করতে পারবে। সময় মিলবে 10 মিনিট। সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহারের অনুমতি পাচ্ছেন এবার। তাদের জন্য দেয়া হবে বিশেষ পাস, যানবাহনের জন্য স্টিকার। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য এই নীতিমালা জারি করলেও স্থানীয় সরকার নির্বাচনেও এটি প্রযোজ্য হবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। খায়রুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবীরা। তার রায়ে দেশের রাজনৈতিক সংকট তৈরি হয়েছে মন্তব্য করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে। পরে নেওয়া হয় ডিবি হেফাজতে। তার বিরুদ্ধে জাল জালিয়াতি করে রায় দেয়া এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে মোট 3টি মামলা রয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা বলছেন, খায়রুল হকের রায় ফ্যাসিস্ট শাসনকে দীর্ঘায়িত করে। কর্মকাণ্ডের জন্যই তো আজকে বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধ হয়েছিল। অবশ্যই সে দায়ী হবে, মানবতা বিরোধী অপরাধের দায়ী হবে। পাশাপাশি হত্যা এবং সবগুলোর মধ্যে আমি মনে করি তার সংশ্লিষ্টতা আছে এবং তার সহযোগিতা আছে। খায়রুল হক দেশেই আছে, তাকে গ্রেপ্তার করেন, কিন্তু সরকার গ্রেপ্তার করে নাই। এইটা আমাদের একটা ব্যথা আছে, সেই ব্যথাটাই আমরা প্রকাশ করছি। এই সময় গ্রেপ্তার করলেন, একটা ঘটনা ঘটলো, আবার খায়রুল হকের বিষয় আনলেন, তারপরেও আমরা খুশি। খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে রায় দিয়েছিলেন তা বিচার বিভাগের জন্য লজ্জার বলে মন্তব্য করেন আইনজীবীরা। গণতন্ত্র হত্যা এবং শেখ হাসিনাকে ফ্যাসিস্ট এবং একনায়ক করার প্রধান আর্কিটেক্ট হচ্ছে খায়রুল হক। আমি সন্তুষ্ট বলছি না, আশান্বিত। সন্তুষ্ট বলছি না এই কারণেই, তখনই সন্তুষ্ট হব যখন খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কোন রকমের অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু আপনারা দেখতে পাবেন এই বিচারপতি জনাব খায়রুল হক অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন কেয়ারটেকার গভর্নমেন্ট থেকে। এদিকে খায়রুল হককে গ্রেফতার করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি। এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেজন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সঠিকভাবে তার তদন্ত হবে সব বিষয়গুলোর এবং তার সঠিকভাবে তার বিচার কার্য সম্পাদন হবে, সেটাই আমরা আশা করি। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা তিনি নষ্ট করেছেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। শুধুমাত্র তার রাজনৈতিক
চিন্তা ভাবনা, সেই কারণে যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে বলে আমরা মনে করি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদের বিপক্ষে একটা যুদ্ধ হয়েছে, দেশবাসীকে নিয়ে আরও একটা যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে। এই যুদ্ধেও বাংলাদেশের মানুষের জয় হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে সিলেটের শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। যে দলনেতা কর্মীদের সামলাতে পারে না, তাদের কাছে জনগণ নিরাপদ নয় বলেও মন্তব্য করেন জামায়াত আমির। বলেছি একটা যুদ্ধ হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, ইনশাআল্লাহ আরেকটা যুদ্ধ দেশবাসীকে সাথে নিয়ে আমরা করব দুর্নীতির বিরুদ্ধে। এবং এই যুদ্ধে যেমন ফ্যাসিবাদের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে মেহরবানি করে বিজয় দিয়েছেন, ইনশাআল্লাহ এই যুদ্ধে বাংলাদেশের জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। 20 নয় 25 নয়, একটা দায়িত্বপরায়ণ খোদাবিরূপ সরকারের হাতে যদি দেশ পরিচালনার দায়িত্ব পড়ে, 5 বছরে এই জাতের চেহারা বদলে যাবে ইনশাআল্লাহ। গণতন্ত্রের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ শহরের এম সাইফুর রহমান টাউন হলের সামনে সমাবেশে একথা বলেন তিনি। জুলাই আগস্টে শুরু করা লড়াই মুজিববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে নতুন বাংলাদেশ বিনির্মাণে সে লড়াই এখনও শেষ হয়নি বলেও জানান তিনি। রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে দেশের পক্ষে জনগণের পক্ষে সেই সংহতি ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে। কিন্তু তার মানে এই নয় যে আমরা চালাবাদী রাজনীতিকে প্রশ্রয় দেব। এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার নতুন করে শুরু হচ্ছে, মুজিববাদ পুনর্বাসিত হচ্ছে, চালাবার দখলদারিত্বের রাজনীতি ফিরে আসতেছে। আমাদেরকে সেই রাজনীতি শিখিয়ে দিতে হবে। আমরা মনে করি ভারত সরকার সাম্প্রতিক সময়ে শত শত বাঙালি মুসলিমকে বেআইনিভাবে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এসব মানুষকে অবৈধ অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই বাংলাদেশে পাঠানো হয়েছে বলে সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। গত এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরে একদল পর্যটকের ওপর হামলার পর মুসলিমদের বিরুদ্ধে হয়রানি শুরু করে ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিহিংসা চরিতার্থ করতে গত 7 মে থেকে 15 জুন পর্যন্ত অন্তত 1,500 মুসলিম নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশিন করে বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির তথ্যমতে এর মধ্যে অন্তত 100 জন রোহিঙ্গা শরণার্থী। নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বুধবার এক প্রতিবেদনে জানায় 2025 সালের মে মাস থেকে এ বিতরণ প্রক্রিয়া আরও জোরদার করেছে দিল্লি। সংস্থাটি বলছে শাসক দল বিজেপি নির্বিচারে বাঙালি মুসলিমদের ভারত থেকে বিতাড়িত করতে বৈষম্যের আগুনে ঘি ঢালছে। অনেক ক্ষেত্রে প্রকৃত ভারতীয় নাগরিকরাও এ প্রতিহিংসার শিকার হচ্ছে। গত জুন মাসে 9টি ঘটনার ভুক্তভোগী ও পরিবারের 18 সদস্যের সাক্ষাৎকার নেয় হিউম্যান রাইটস ওয়াচ। এর মধ্যে ভারতীয় নাগরিকও আছেন যাদের প্রথমে পুশিন করা হয়, পরে তাদের পুশব্যাক করে বাংলাদেশ। এ বিষয়ে দিল্লিকে দেয়া ঢাকার চিঠির কোনো সাড়া মেলেনি। প্রতিবেদনে বলা হয়, বিজেপি শাসিত রাজ্য আসাম, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা ও রাজস্থান থেকে মুসলিম অভিবাসী শ্রমিকদের আটক করে বিএসএফ এর হাতে তুলে দেয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে আটক ব্যক্তিদের মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে পুশিনে বাধ্য করছে বিএসএফ। এছাড়া গত মে মাসে শখানেক রোহিঙ্গা শরণার্থীকে আসাম থেকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়। জাতিসংঘের উদ্ধৃতি দিয়ে হিউম্যান রাইটস ওয়াচ জানায়, এর বাইরে আরও 40 রোহিঙ্গাকে সাগরে পাঠিয়ে দেয় ভারত এবং তাদের মিয়ানমারের উপকূলে সাঁতরে যেতে বাধ্য করে। এ ঘটনাকে মানবতার চরম লঙ্ঘন আখ্যা দিয়েছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুস। কাজী শাহরিন, মোহনা সংবাদ। 5 থেকে 15 লাখ টাকার লোভে পড়ে জয়পুরহাটের কালাই উপজেলার দরিদ্র ও অসহায় মানুষ বিক্রি করছেন নিজের কিডনি। বিশেষ করে উপজেলার মাত্রাই ও উদয়পুর ইউনিয়নের প্রায় 20 গ্রামের সহজ সরল মানুষ নিজের কিডনি বিক্রি করছেন। তবে 2022 সাল থেকে প্রশাসনের তৎপরতা ও স্থানীয়দের সচেতনতায় কমেছে কিডনি বিক্রি। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি।
অভাবের তাড়নায় দালাল চক্রের প্রলোভনে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ও উদয়পুর ইউনিয়নের ২০ গ্রামের দরিদ্র মানুষ বিক্রি করছেন নিজের কিডনি। পরিবারের সচ্ছলতা ফেরাতে কিডনি বিক্রি করলেও ঘোরেনি তাদের ভাগ্যের চাকা। উল্টো প্রতারিত হয়ে মামলা ও ঋণের বেড়াজালে মানবেতর জীবনযাপন করছেন। কেউ ভুগছেন জটিল রোগে। 1.5 লাখ টাকা দিচ্ছি না, আমি জানতাম না যে 1.5 লাখ টাকা। এখন ঢাকা চাকরি করতে তাহলে 15-20 হাজার টাকা যেতেন। দালাল চক্র করে যাবে, টাকা দিতে না, অনেকে ঝামেলা করে। আশা অনুরোধ করি কিডনি আর আপনারা দিবেন। কাজ করে আমি বললাম ঢাকাতে মেলা হাত পা ভালো আছে, করা যাবে না, এই একে বিধায় দেওয়া যাবে, কাজ করা যাচ্ছে না। কোনো কাজ কামটা করা হয় না। এই মাসে এই ক্ষেত্রে আমি ট্রেন খেলে ঘুরে ফিরে এই জেলা। আমাদের এলাকার কিছু সংখ্যক লোক দালালের চক্রান্তে পড়ে তারা কিডনি বিক্রি করছে। প্রশাসনের তৎপরতায় এখন আর আগের মতো কিডনি বেচাকেনা নেই বললেন জনপ্রতিনিধিরা। কিডনির হাট জয়পুরহাট এরকম একটা স্লোগান একসময় উঠেছিল। তারপর থেকে প্রশাসন সজাগ হয়ে যায়, যারা জনপ্রতিনিধি ছিল তারাও সজাগ হয়ে যায়। আমরা অ্যাওয়ারনেস করে এই জিনিসটি একেবারেই বন্ধুর পথে নিয়ে গেছি। এখন বর্তমানে ভালোই আছে। অসহায় মানুষ আগের দালালের খপ্পরে পড়ে কিডনি বিক্রি করতো, কিন্তু এখন সেটা নেই। যারা কিডনি বিক্রি করেছেন তারা দীর্ঘমেয়াদী নানা রোগে ভুগবেন বলে জানালেন জেলা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। কিডনি তারা দান করছে, এর ফলে তাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে তারা পড়ে যাচ্ছে। তাদের বাকি জীবনে বিশেষ করে খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন ওষুধ, এই ওষুধ যে ওষুধগুলো কিডনির উপরে প্রভাব ফেলে। 2011 থেকে 2022 সাল পর্যন্ত কিডনি বেচাকেনায় 17টি মামলা হয়েছে। অনেককে গ্রেফতারও করা হয়েছে, তবে এরপরে আর কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে 22 সালের পরে কোনো অভিযোগ আসেনি, কেউ কোনো ভিকটিমের কথা বলেনি বা কোনো বিক্ষুব্ধ ব্যক্তি বা যারা এটা জানে আইনগত প্রতিকার চেয়েও পুলিশের কাছে কেউ আসেনি। আমরা তৎপর রয়েছে অতীতের মতো। সামনে যদি কোনো অভিযোগ আসে আমরা অতীতের মতো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। টাকার লোভে নিজের শরীরে কিডনি বিক্রি করা থেকে ফেরাতে প্রশাসন কঠোর ভূমিকা নেবে, দাবি সচেতন মানুষের। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ায় 50 আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির আমুন অঞ্চলে ওই বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করেছে জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আরোহীদের কেউ বেঁচে নেই বলেও জানায় সংস্থাটি। বিমানটিতে 43 জন যাত্রী, 6 জন ক্রু ও 1 জন পাইলট ছিলেন। বিরোধপূর্ণ সীমান্ত নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। বৃহস্পতিবার থাইল্যান্ডের সীমান্তবর্তী একটি বেসামরিক এলাকা ও হাসপাতাল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে কম্বোডিয়া। এতে অন্তত 12 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 11 জনই বেসামরিক নাগরিক। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। সীমান্ত বিরোধ কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক বাহিনীর মধ্যে। দুপক্ষের গোলাগুলির পর কম্বোডিয়ার সামরিক অবস্থানে F-16 যুদ্ধবিমান নিয়ে হামলা চালায় থাই বিমান বাহিনী। এছাড়া মাল্টিপল রকেট লঞ্চার ও স্বল্প পাল্লার মিসাইল সিস্টেম মোতায়েন করা হয়েছে সীমান্তে। সংঘাতের কারণে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকিও দিয়েছে দুদেশ। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে বৃহস্পতিবার সকালে আদ্দার মিনজি প্রদেশের বিরোধপূর্ণ টামোয়ান থম টেম্পলের কাছে হামলা চালায় কম্বোডিয়ান সেনারা। এরপর থেকেই দুপক্ষে শুরু হয় তুমুল লড়াই। একদিকে কামান আর BM-21 রকেট লঞ্চার দিয়ে হামলা চালায় কম্বোডিয়ান আর্মি, অন্যদিকে F-16 ফাইটার জেট থেকে হামলা করে থাই সামরিক বাহিনী। বিবাদে শুরু হয় 16 জুলাই। সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হয় বেশ কয়েকজন থাই সেনা। ব্যাংককের দাবি, সীমান্ত এলাকায় এ মাইন পুঁতেছে কম্বোডিয়ান সেনারা। এ সংঘর্ষে হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়ে সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইশতিয়াক হোসেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। বিগত 15 বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার। তদন্ত করা হবে প্রতিটি হত্যাকাণ্ড। মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও 2 শিক্ষার্থীর মৃত্যু, সরকারি হিসাবে প্রাণহানি বেড়ে 31। ডিএনএ পরীক্ষায় 5 জনের পরিচয় শনাক্ত। গ্রেপ্তারের 12 ঘন্টার মধ্যে জানাতে হবে পরিবারকে ফৌজদারি কার্যবিধি সংশোধন।
আন্দোলন করলেই বরখাস্ত সরকারি কর্মচারী। এবং সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে, মানবতা বিরোধী অপরাধে মামলা চান জ্যেষ্ঠ আইনজীবীরা। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিএনপি। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।